স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ড্রাইভিং সিটের ঠিক পাশেই বসে আছে রোজা। সোনালী বর্ণের সালোয়ার কামিজ, ওর পরনে গতদিনের তুলনায় চেহারা মোটামুটি পরিষ্কার। ধোঁয়াশে দৃষ্টিতে চেয়ে আছে বাইরের দিকে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে কপালে। হালকা একটু মাথা কাত করে আসমান তাকালো ওর দিকে, পুনরায় দৃষ্টি ফিরিয়ে নিল। মৃদু ধ্বনি তুলে একতলা ভবনের সামনে থামলো আসমানের গাড়ি। এটাই আসাদের বাড়ি। আগে অ্যাপার্টমেন্ট ভবনে থাকতো, আভিজাত্যের প্রদর্শনে বর্তমানে বাড়ি কিনেছে। এই অঞ্চলে এমন ইউরোপীয় ধাঁচে তৈরি বাড়ি রয়েছে কয়েকটি। নিজের সিট বেল্ট খুলে রোজা নামতে গেলেই হঠাৎ আসমান নিজের হাত বাড়ালো ওর দিকে। ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রোজা। তোমার ফোন? কিছুটা অবাক হয়ে নিজের ফোনটা আসমানের হাতে দিল। কয়েক সেকেন্ডের মাঝে তাতে কিছু ফিরিয়ে দিল আসমান। হতবাক হয়ে রোজা খেয়াল করলো তাতে স্টপ ওয়াচ সেট করা আছে 29 সেকেন্ডের। স্টপ ওয়াচ থামার সাথে সাথে যে জায়গায় থাকবে ওই জায়গায় মাথা নিচু করে বসে পড়বে। এর বেশি কিছুই বলল না আসমান। রোজা অনুভব করলো হৃদযন্ত্র দ্রুতগতিতে স্পন্দিত হতে আরম্ভ করে। জানে প্রশ্ন করলেও এই মুহূর্তে উত্তর লাভ সম্ভব নয়, যা বলেছে তা করাই শ্রেয়। সতর্কভাবে দরজা খুলে বাইরে পা রাখলো সে। ফোন হাতে চেপে ধরে এগিয়ে গেল, সর্বশক্তি প্রয়োগ করে নিজেকে আটকালো আশেপাশে তাকিয়ে সন্দেহের উদ্রেক না ঘটাতে। দরজার দিকে এগোচ্ছে, এক পা, দুই পা। নিজের উপর গাড়িতে বসা আসমানের ধারালো দৃষ্টির ভার অনুভব করতে পারছে। 28, 29। দরজা থেকে বরাবর এক হাত দূরত্বে রয়েছে রোজা। স্টপওয়াচ থামার সাথে সাথেই নিজের হাঁটু ভাঁজ করে মাটিতে বসে পড়ল। কয়েক সেকেন্ড জোর করে চোখ বুজে রাখলো। থপ 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 4টি ম্রিয়মাণ শব্দ কানে এলো। শিউরে উঠে দৃষ্টি মিলতেই নিজের জায়গায় জমে গেল। দুপাশে মাটিতে এলিয়ে আছে 3টি মৃতদেহ, রক্তে ভিজেছে ভূমি। এক ঝটকায় পিছনে চাইল। গাড়ির দরজার পিছনে সিট থেকে এক পা বের করে উকি দিয়ে রয়েছে আসমান। গ্লাভস আচ্ছাদিত ডান হাতে লম্বা নলের মতো সাইলেন্সার যুক্ত রিভলভার। তখনও হালকা ধোয়ার কুণ্ডলি বেরিয়ে আসছে নল থেকে। গাড়ির ঠিক পিছনেই ঝোপের আড়াল হতে দুটো হাত বেরিয়ে আছে রক্তাক্ত। কিছুই ঠাহর করতে না পেরে রোজা এক ঝাঁক বিস্ময় নিয়ে তাকিয়ে রইল আসমানের নিগুড়ো কৃষ্ণ গহ্বর দৃষ্টি মাঝে। আগের দিন রাতে বাড়ির এক কোনায় বসে আনমনে অ্যালকোহলে বোধ হয়েছে আসাদ। এই বদ অভ্যাসটি আগে ছিল না। মধ্যবিত্ত থেকে তথাকথিত সফলতার সিঁড়ি বেয়ে উচ্চবিত্তর পর্যায়ে পৌঁছানোর পর জগতের সকল রকম নিষিদ্ধ আনন্দ ফুর্তির দরজা অর্জন উন্মুক্ত হয়ে যায়। এরই ফলস্বরূপ কাজের বিরতিতে বাড়ির আশেপাশে চক্কর দেওয়া। স্ত্রী তাতে অভিমান করে না, বরং নিজেই রাতের খাবারের পর ওয়াইনে মত্ত হওয়ার পরামর্শ দেয় কিছুদিন বাদে বাদে। আপন চিন্তায় আচ্ছন্ন মস্তিষ্কে গ্লাসের দিকে চেয়ে থাকা আসাদের মনোযোগ ভাঙল নিজের কাঁধে অতর্কিতে স্পর্শ অনুভব করে। ঝট করে ঘুরে তাকিয়েই নিজের পাশে আসন গ্রহণ করা চকচকে স্যুট পরিহিত ব্যক্তিকে নজরে পড়ল। ঘোলাটে দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে ওর পরিচয় অনুধাবনের সঙ্গে সঙ্গে নিজের পায়ে তরাক করে উঠে দাঁড়ালো আজাদ। মিস্টার আকাশ। আপনি এত উত্তেজিত হবেন না, বসুন মিস্টার আজাদ রহমান। আকাশের যান্ত্রিক কণ্ঠস্বরে ঢোক গিলে আজাদ নিজের চেয়ারে বসল। একদম নির্বিকারভাবে বসে আছে মানুষটি। কেবি গ্রুপের কর্তার ডান হাত। আজাদের মতন ব্যবসায়ীদের জন্য এরা এক প্রকার সোনার হরিণের মতো, যাদের নাম শুধুমাত্র শোনা যায়, কখনো পাওয়া সম্ভবপর হয় না। কেবি গ্রুপের পর্যায়ে পৌঁছানো হয়তো এদেশের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানেরই স্বপ্ন। বারটেন্ডার হুইস্কির গ্লাস এগিয়ে দিতেই চেয়ারে শরীর এলিয়ে তাতে আনমনে চুমুক দিল আকাশ। অন্যদিকে নেশা উধাও হয়েছে আজাদের। কেবি গ্রুপের কারো অতর্কিত উপস্থিতি যে মোটেও সুখকর বিষয় হবে না, তা বিচক্ষণ ব্যবসায়িক মস্তিষ্ক ঠিকই আন্দাজ করতে সক্ষম। বিশেষ করে আকাশ প্রবেশের সাথে সাথে আশেপাশের টেবিলগুলোতে অবস্থান নেওয়া কালো পোশাকধারীদের সুবিধা ঠেকছে না। কি চায় এরা? অবশ্যই প্রশ্ন করার দুঃসাহস প্রদর্শন করল না। আকাশ বেশ দীর্ঘ সময় নিয়ে নিজের হুইস্কিতে দীর্ঘ কয়েক চুমুক দিল।
অতঃপর আজাদের দিকে তাকাতেই অজান্তেই শিউরে উঠল মধ্যবয়স্ক পুরুষটি। শুনলাম আপনার বাবা গত হয়েছেন। মাই কন্ডোলেন্স। ঠোক গিলে পকেট থেকে রুমাল বের করে কপাল মুছে নিল আজাদ। ইউনুস রহমানের মৃত্যুর খবর এরা কিভাবে জানলো? কেবি গ্রুপের নিকট কোনো কিছুই কি অজ্ঞাত নয়? মৃদু হাসল আকাশ, হাত বাড়িয়ে আজাদের কাঁধ স্পর্শ করলো। আপনার এক ভাতিজি রয়েছে, রাইট? রোজা রহমান চড়ুই। চড়ুই? লাফিয়ে উঠে দাঁড়াতে গেলে তাকে জোরপূর্বক ঠেলে আকাশ বসিয়ে দিল। কি আশ্চর্য, আপনি তো উত্তেজিত হয়ে পড়ছেন কেন বারবার? আমি আসলে ইউ নো ইট উইল ডাই বাই লাইং, ডোন্ট ইউ? আকাশের ফিসফিসে কণ্ঠস্বরে আজাদের সমস্ত শরীর জুড়ে ভীতির তরঙ্গ খেলে গেল। মাথাটা চক্কর দিচ্ছে, হৃদযন্ত্র দ্রুত গতিতে স্পন্দিত হয়ে চলেছে। আমি আর একবার জিজ্ঞেস করব, রোজা রহমান চড়ুই আপনার ভাতিজি, রাইট? হ্যাঁ। ফোন নাম্বার আসে নিশ্চয়? মানে বাবার মৃত্যুর খবর দিতে যে নাম্বার থেকে কল দিয়েছে সেটি আছে। গ্রেট, কল দিন। সে ধরলে বলবেন আপনার বাড়িতে আসতে। কম্পিত শরীরে আকাশের দিকে তাকালো আজাদ, মাথা নেড়ে জানালো, আসবে না, আমাদের সম্পর্ক ভালো না, তাছাড়াও এখন বিবাহিত। বিবাহিত শব্দটি শুনে আকাশের ভ্রজরা কিঞ্চিত উঁচু হলো। এর অধিক কোনো অনুভূতি প্রদর্শিত হলো না। হুইস্কি নিঃশেষ করে নোট টেবিলে রেখে সে উঠে দাঁড়ালো। আজাদ ভয়ে চেয়ে আছে। নিজের স্যুট টেনে টুনে ঠিকঠাক করে আকাশের তীক্ষ্ণ দৃষ্টি মোকাবেলা করলো তাকে। আপনার ভাতিজি, আপনি তাকে কিভাবে কোন উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসবেন আপনার ব্যাপার। যত দ্রুত সম্ভব কাজ হয়ে যাওয়া চাই, আদারওয়াইজ। বাক্যটি সম্পূর্ণ করল না আকাশ। কাঠ আজাদের উদ্দেশ্যে রেখে উল্টো খুলল, ধরল বাহিরের পথ। সে চলে যেতেই কালো পোশাকধারী ব্যক্তিবৃন্দ উঠে একে একে একই পথ অনুসরণ করল। স্তব্ধ হয়ে রইল আজাদ, এক দৃষ্টে চেয়ে রইল কাঠটার দিকে। নিজের গাড়ি থেকে ধীর পায়ে নামলো আসমান। রোজা মাটিতে বসে মাথার উপর উভয় পাশে হাত চেপে ধরে রেখেছে। এক ঝাঁক অবিশ্বাস এবং বিস্ময় নিয়ে চেয়ে আছে ওর দিকে। বিশ্লেষণের লক্ষ্য প্রদর্শন করল না আসমান। আগের রাতে রোজার চাচার ফোন কল ওর সন্দেহের উদ্রেক ঘটিয়েছিল। এতগুলো বছর ধরে যা ফেরত দেওয়ার কোনো চিন্তা ভাবনা হয়নি, হঠাৎ করে তা ফেরত দেবে কেন? ইউনুস রহমানকে সমাহিত করার দিন গোরস্থানে যে ব্যবহার আজাদ রহমানের মাঝে লক্ষ্য করেছিল, তাতে ওনার মতন অহংকারী ব্যক্তিত্বের অধিকারী কেউ বস্তুগুলোকে তখনই নর্দমায় ফেলে দেওয়ার কথা। ফেরত তো বহু দূরের ব্যাপার। তাহলে ক্ষুরোধার শীতল মস্তিষ্ক একের পর এক ছক মিলিয়ে সম্পূর্ণ ধাঁধার ব্যাখ্যা উপস্থাপনে সক্ষম হয়। যে কোনো কারণে রোজাকে দরকার আজাদের। ওর বাবা মায়ের স্মৃতিচিহ্ন ফেরত দেওয়া বাহানা মাত্র। ফাঁদে ফেলতে চাইছে সে মেয়েটিকে। তাছাড়া আজাদ রহমানের শ্বশুরের সম্পর্কে যে তথ্য হাতে রয়েছে, তাতে সেই কোম্পানি কেবি গ্রুপের অধীনস্থ কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ। এই জ্ঞানটুকু রোজার নেই, না থাকারই কথা। তাই হয়তো সে সম্পূর্ণ চিত্রটি ধরতে পারেনি শুরুতে। কিন্তু আসমান কিছুই বুঝতে বাকি ছিল না। দ্রুত পায়ে রোজার দিকে এগিয়ে হাত বাড়িয়ে ধরল আসমান। প্রশস্ত তালুর দিকে চেয়ে রইল রোজা, কিছুটা বিষণ্ণ এবং উগ্র দৃষ্টি নয়নে। আসমান ভাবল কিছু বোধহয় বলবে কিংবা প্রশ্ন করবে, কিন্তু তেমন কিছুই রোজা করল না। ওর হাতটি ধরল, উঠে দাঁড়ালো সোজা হয়ে। হাত ছেড়ে তৎক্ষণাৎ আসমান আশেপাশে চাইল। পোর্শে নিয়ে ঢোকার সময়ই ওর অভিজ্ঞ দৃষ্টি ঝোপের আড়ালে এবং বাড়ির চারিপাশে ছায়ার ন্যায় অবস্থানরত ঘাতকদের অস্তিত্ব টের পেয়েছিল। গাড়ির জানালার কাঁচ নমিত রাখার দরুন ভেতরের দৃশ্য অবলোকনের সুযোগ ওরা লাভ করেনি। যদি অনুধাবন করত যে গাড়ির ভেতরে স্বয়ং আসমান ছিল, তবে কি আক্রমণের দুঃসাহস করত? উত্তরটা হলো না, কোনোদিন করতো না। কিংবদন্তি গল্পের পৃষ্ঠা হতে হারালেও ওর কল্পকাহিনী রয়ে গিয়েছে মানুষের অন্তর জুড়ে। কেবি গ্রুপের জন্ম দেওয়া পিশাচ সে, তাকে টিক্কা দেওয়ার সাধ্যাধিকার। একটা ফাঁদ ছিল, তাই না? রোজার মৃদু কণ্ঠে আসমান ফিরে চাইল।
কোনো প্রকার উত্তর করল না। নিঃশ্বাস ফেলে নিজের কপালে হাত বুলিয়ে মেয়েটি বিড়বিড় করল, বাড়ির জানালা দিয়ে আমাদেরকে দেখছে মিস্টার আজাদের স্ত্রী। সহসাই উপরে দৃষ্টি নিক্ষেপ করলো আসমান। বাড়ির এক পাশের জানালায় ঝাপসা অবয়বে দৃষ্টিপাত হলো। তীর তীর করে কাঁপছে মেলি অবয়বটি। রোজা খানিক শুষ্ক কণ্ঠে বলল, আব্বুর জিনিসগুলো সত্যিই রয়েছে কিনা জানি না, যদি থাকে তাহলে না নিয়ে ফেরত যেতে চাই না। আসমান এক মুহূর্ত স্থির থাকলো, তারপর এগিয়ে গেল দরজার দিকে। করাঘাতের প্রচেষ্টা এড়িয়ে সোজা লক লক্ষ্য করে গুলি ছুড়ল। ধাতব কর্কশ আওয়াজ তুলে দরজা খুলে গেল মুহূর্তেই। পায়ে পায়ে সামনে এগিয়ে দাঁড়াতেই অভ্যন্তরের দৃশ্যপট নজর এলো। ড্রয়িং রুমের মেঝেতে হাঁটু মুড়ে হাত জোর করে বসে আছে ওর চাচা এবং চাচি, উভয়ই কেটে কেটে একসা। আমাদের কিছু করিস না চড়ুই, দোহাই লাগে তোর। মাথা নুয়ে রীতিমতো ওর পায়ে হামলে পড়তে চাইল আজাদ, কিন্তু সহসাই নিজেকে দূরে সরিয়ে ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করল রোজা। দেওয়ালের গায়ে হেলান দিয়ে নির্বিকার দৃষ্টিতে চেয়ে আসমান বিড়বিড় করল, 2 মিনিট 15 সেকেন্ড সময় আছে আমাদের কাছে। আমাদের মেরো না প্লিজ, আমরা কিছু করিনি। ওটা ওটা তো কেবি গ্রুপ। অশ্রুতে চাচির জর্জের শাড়ি সিক্ত হয়ে জড়িয়ে গিয়েছে। থর থর করে কাঁপছে সে, তবুও বিন্দুমাত্র মায়া হলো না রোজার। এই দুইটি মানুষের প্রতি সবটুকু শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান হারিয়েছে সে। দাদুকে কষ্ট দিয়েছে তাদের। Want me to kill them? আসমানের প্রশ্নে দৃষ্টি তুলে তাকালো রোজা। আজাদ এবং ওর স্ত্রী হতচকিত হয়ে চেয়ে আছে। প্রাণ ভিক্ষা চাইতে চাইতে কণ্ঠ শুকিয়ে এসেছে তাদের। মাথা নেড়ে আজাদের দিকে ফিরে রোজা আদেশ করল, আমার বাবার ডায়েরি আর মায়ের নূপুর। আছে স্টোর রুমে। আজাদ কিছু বলার আগেই চাচি এক লাফে উঠে গেল ভেতরে। আসমান হাত ঘড়ির দিকে তাকালো, নীরবের সময়ের হিসাব মিলিয়ে চলেছে। ওর অবয়ব লক্ষ্য করে আজাদ ঠোক গিলে অষ্টাব্য কণ্ঠে শুধালো, আপনি আসলে কে? শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো আসমান। অতঃপর ধীর পায়ে এগিয়ে গেল আজাদের দিকে। নিজের অজান্তেই মেঝেতে ভর দিয়ে নিজের শরীর দূরে টেনে নিল আজাদ। উবু হয়ে আতঙ্কিত দৃষ্টির মুখোমুখি হলো আসমানের কৃষ্ণ গহ্বরের সম্মোহনী আবেশ। দৃষ্টি ফিরিয়ে নিয়েছে লোকটি, মোকাবিলা করতে সক্ষম নয় এই সুতীব্র অশরীর ভীতির। প্রলয়। বজ্রকণ্ঠে উচ্চারিত শব্দে এমন এক কঠোরতা ছিল যা আজাদের হৃদযন্ত্র জমিয়ে দিল মুহূর্ত কয়েকের জন্য। রীতিমতো জ্ঞান শূন্য হয়ে দৃষ্টি বুঝে নিল, যেন প্রস্তুতি নিচ্ছে নিজের মৃত্যুর। ঠিক তখনই আবির্ভূত হলো চাচি। হাতে ধুলো জমা প্যাকেট, সেটি বাড়িয়ে ধরতেই তার রীতিমতো ছিনিয়ে নিয়ে খুলে দেখল রোজা। প্লিজ আমাদের ছেড়ে দাও, কথা দিচ্ছি আর কোনোদিন। নর্দমার কিট ঘেটে নিজের হাত নষ্ট করতে আমি ইচ্ছুক নই। উল্টো খুল রোজা, মাথা কাত করে দৃষ্টি বিনিময় করলো আসমানের। অজ্ঞান হওয়ার দ্বার প্রান্তে থাকা আজাদকে নিস্তার দিয়ে উঠে দাঁড়ালো আসমান। চাঁচের দিকে চোখ পড়তেই সে ঠোঁটে আঙুল ঠেকিয়ে হরবর করে বলল, আমি কাউকে কিচ্ছু বলবো না। বলবেন? অশ্রুসিক্ত নয়নে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো চাচি। আসমান রোজাকে অনুসরণের উদ্দেশ্যে ফিরে ঘোষণা করল, কেবি গ্রুপ জানতে চাইলে বলবেন তাদের নাকের ডগা দিয়ে সে জিনের সাথে আবার সশরীরে ফিরে গিয়েছি। বেকার নিজেদের মানুষের প্রাণ খরচা করলো। পরের বার ফাঁদ পাতলে যেন আরেকটু ভেবে চিনতে পারে। রোজার ঠিক সামনে এক সেকেন্ড থামল। ওর প্রভাবশালী কণ্ঠ ধ্বনিত হলো চারিপাশে। উচ্চারিত শেষ বাক্যটি অজানা কারণেই কাঁপন ধরিয়ে দিল হৃদয় জুড়ে। হাঙরের জালে মেশিন ধরা পড়ে না। পোর্শেতে আসমানের পাশের সিটে বসে নিজের হাতের ডায়েরি এবং নুপুরটার দিকে এক দৃষ্টে চেয়ে আছে রোজা। ওর দৃষ্টিতে অশ্রু জমতে চাইছে, বাধা দিয়ে রেখেছে সেই অনুভূতিতে। এইগুলো অক্ষত রাখার কারণ যদিও অযত্নে ছিল, তবুও ফেলে দেয়নি। এর অর্থ কি আজাদ রহমানের মনের কোনো একটু হলেও অপরাধ বোধের জন্ম নিয়েছিল, তাই নিজের ভাই ভাবির স্মৃতিগুলো বেহাত করেনি?
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পুনরায় গাড়ি থেমে যাওয়াতে রোজা চিন্তার জগৎ থেকে বেরিয়ে আশেপাশে তাকালো। এখনো সামান্য দূরত্ব পার করেনি ওরা। এই স্থানে থামার মানে? গাড়িতে বসো, বের হবে না, আমি আসছি। কোথায় যাচ্ছ? উপহার পাঠাতে। এটুকুই। গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়ল আসমান। রাত্রির আধারেও স্ট্রিট লাইটের মৃদু আভায় রোজা স্পষ্ট দেখল অতরে মিলিয়ে যাওয়া ওর অবয়ব। উভয় হাতে ছকছকে ধারালো তামার দড়ি পাকাতে পাকাতে এগিয়ে যাচ্ছে। আবার কার কপালে আজরাইল ভর করলো? হতভম্ব হয়ে রোজা আবিষ্কার করলো এই ব্যাপারগুলোতে ওর আর একটু খারাপ লাগা কাজ করছে না। যেন কালো জগতের সঙ্গে সম্পূর্ণ অভ্যস্ত হয়ে পড়েছে ওর হৃদয় এবং মস্তিষ্ক। নিজের অজান্তে তাই গাড়ির দরজা খুলল। নিষেধাজ্ঞা অমান্য করে গুটি গুটি পায়ে এগিয়ে গেল আসমানের পথ অনুসরণ করে। গলির দেওয়ালে আড়াল হতে অপর পাশে নজর বিছালো। কালো জিপ গাড়ি এগিয়ে যাচ্ছে আসমান। পিন পতন নীরবতা, শুধুমাত্র বহু দূরে নিড়ে ফেরা কাকের দলের অশুভ কুহুতান। জিপের দরজা খুলল সহসাই। কেউ নামতে গেল বাইরে, কিন্তু আগেই ক্ষিপ্র গতিতে আসমান হামলে পড়ল, ঢুকে গেল গাড়ির ভেতরে। হতচকিত মাহিন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো মাস্ক পরিহিত দানবটির দিকে। এতক্ষণ ধরে নিজেদের হিট টিমের কোনো প্রকার খবর না পাওয়ায় সে সবেমাত্র দেখতে যাচ্ছিল যে কি হচ্ছে, কিন্তু এমন কিছু সে নিজের কোনো দুঃস্বপ্নেও কল্পনা করেনি। How will be a nice gift? বিড়বিড় করে হাতের দড়িটি মুহূর্তের মাঝেই মাহিনের গলায় পেঁচিয়ে সজোরে টান দিল আসমান। বিদঘুটে গোঙানিতে সম্পূর্ণ হলো বায়ু। ছটফটের জোরে কাঁপতে থাকলো সম্পূর্ণ গাড়ি। ক্রমশ চেপে বসলো আসমানের বাঁধন। জিভ বেরিয়ে পড়েছে মাহিনের, চোখ উল্টে গেছে কোটরে। মিনিট খানেকের ধস্তাধস্তি, পরক্ষণেই যেন মৃত্যুর নিকট পরাজয়। বেরিয়েই রইল জিভ। আধবোঝা হয়ে এলো নয়ন পল্লব। মুখের কোণ বেয়ে নামতে থাকলো ফেনার মতন কষ। তরিটা সরিয়ে গলায় বাঁধলো আসমান। সুন্দর করে আবার দুটো পাপড়িও তৈরি করলো, একদম যথাযথ উপহারের সাজসজ্জার মতন। তারপর নিজের জুতোর ভেতর থেকে বের করলো ব্লেড। মাহিনের শার্ট খুলে বুকে ছোঁয়ালো ধারালো স্পর্শ। শূন্য দৃষ্টি মনোযোগে আচ্ছন্ন রচনা করবে মহাকাব্য। অপরদিকে বাইরে গলির কাছে দাঁড়িয়ে থাকা রোজা জিপের ভেতর কি হচ্ছে কিছুই দেখতে পাচ্ছে না, চেয়ে আছে হতবিহবল দৃষ্টিতে। ঠিক তখনই কারো পদশব্দ শুনল, ঠিক পিছন থেকে এগিয়ে আসছে। সিগারেট টানতে টানতে হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল, কিংবা সিগারেট সংগ্রহে। আর যাই হোক, আসমানের নিশ্চয়ই এর অস্তিত্ব সম্পর্কে ধারণা নেই। যদি কোনো ঝামেলা হয়, দ্রুত গতিতে সিদ্ধান্ত নিয়ে দেওয়ালের এপাশে এসে পড়ল রোজা। পুরনো দেওয়ালে খসে আসা হাত ভাঙা ইটের টুকরোগুলো তুলে নিল। লোকটি গলির বাঘ ঘুরতে এক্সকিউজ মি। রোজার দিকে তাকালো সে, দৃষ্টি জুড়ে বিস্ময়। ঠিক তখনই সজোরে মাথা এবং পরের বার ঘাড় বরাবর আক্রমণ চালালো রোজা। কোনো ফাঁক রাখতে রাজি নয়। প্রথমবারে সফল না হলেও দ্বিতীয়বার ধরাশায়ী হয়ে অচেতন দেহটি সড়কের পাশে লুটিয়ে পড়ল। ভারী নিঃশ্বাস প্রশ্বাস জারি রেখে সেই দিকে তাকিয়ে রইল রোজা। হাতের ইটের টুকরো রক্তে রঞ্জিত হয়ে উঠেছে। তৎক্ষণাৎ সেটা ছুঁড়ে ফেলে নিজের বুক চেপে ধরল। জিভ থেকে বেরিয়ে আসা আসমান হাতে 15 দূরের দৃশ্যপট লক্ষ্য করে এগুলো। পদশব্দ শুনে উদ্ভ্রান্ত দৃষ্টিতে ঘুরে চাইল রোজা। আসমানের কপালে কয়েক ফোঁটা ঘাম এবং রক্তস্নাত গ্লাভস ব্যতীত আর কোনো অস্বাভাবিকতা নেই। কাছে পৌঁছে একবার রোজা এবং অতঃপর নিধর শরীরের দিকে তাকালো আসমান। এই এক্সট্রার কথা জানতাম না। রোজা ভেবেছিল গাড়ি থেকে বেরিয়ে আদেশ অমান্য করায় তাকে একচোট শুনতে হবে, কিন্তু দানবটির নিগুড় দৃষ্টি ওর নয়নে মিলল। অদ্ভুত জলজলে আবেশে পরিপূর্ণতা। গুড জব। প্রশংসা করল আসমান।
রোজার নির্ঘাত ভুল শুনেছে রোজা, তাই না? মার্বেল ভবন। আসমান কার্ড পাঞ্চ করে পেন্ট হাউসের দরজা খুলতেই বাজনার ঝাপটায় রীতিমতো চমকে উঠল রোজা। তরঙ্গের ঝংকারে ও হৃদযন্ত্র পর্যন্ত কেঁপে উঠেছে, যেন আসমানের নিঃশব্দ পুরীতে নয় বরং কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। কি অদ্ভুত! কার এত আনন্দ লেগেছে জীবনে বুঝে উঠতে দ্রুত ভিতরে ঢুকলো। হলরুমে ডিস্কো লাইট জ্বলছে, লাল নীল বাতি মুহুর্মুহু জ্বলে নিভে মেতে উঠেছে রঙ্গ খেলায়। প্রচন্ড জোরে বাজছে মিউজিক এবং তালে তালে কোমর দুলিয়ে অদ্ভুত ভঙ্গিতে নৃত্যশৈলী জারি রেখেছে। নিহাদ, হতচকিত হয়ে সামনে চেয়ে থাকলো রোজা। অপরদিকে ভ্রু কুচকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল আসমান। মানুষের এমন প্যানিক অ্যাটাক হয়, এই ছেলের তেমনই ড্যান্স অ্যাটাক হয় কদাচিৎ। বিশেষ আকর্ষণীয় নয়, এর ব্যাঙের ন্যায় লম্ফঝম্প। কিচেনের প্রান্তে দাঁড়ানো চারুলতা গাজরে কামড় দিয়ে বিনাশিনী ভঙ্গিতে চেয়ে আছে সেই উচ্ছল নৃত্যের দিকে। হাত পা ছুঁড়ে জম্বির মতো লাফিয়ে যাচ্ছে তো যাচ্ছেই ছেলেটা। যে কোনো মুহূর্তে কারো গায়ে গাজরটা দিয়ে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটাতে দ্বিধা করবে না চারু। আসমান থোড়াই কেয়ার ভঙ্গিতে একবার ডান হাত আরেক বাম হাত তুলে নাচছে। নাচ বলা যায় না তাকে, বললে নৃত্যশিল্পীর অপমান করা হবে। হতবাক হয়ে রোজা খেয়াল করলো হলরুমের কাউচে বসে আছে ছোট্ট শরীর রুহি। নিহাদ ওরই মনোরঞ্জন করার চেষ্টায় লিপ্ত। চিৎকার করে গানের সাথে মিলিয়ে গাইছে নিহাদ। তাতে এত বিরক্ত চারুলতা খেকিয়ে উঠল। তেলা পোকা কোথাকার! গাজর ছুড়ে দিতেই সজোরে তা আঘাত হানল নিহাদের চাঁদি বরাবর। মেঝেতে মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করলো বান্দা। তাতে খিলখিল করে তিনটি দাঁত দেখিয়ে হাসতে থাকলো রুহি। ভীষণ বিনোদিত হচ্ছে সে, হাততালি দিয়ে চলেছে তালে তালে। দেখেছিস, নারী নাচলে মানুষ সোনাদানা ছিটায়, আর পুরুষ নাচলে গাজর মারে। বৈষম্যের শিকার আসলে কারা? যদিও বোঝা সম্ভব নয়, কিন্তু নিহাদের কথায় দ্বিতীয় দফায় হাসলো রুহি। পুনরায় জীবিত হলো নিহাদ। লাফিয়ে উঠে পিছনে রোজাকে খেয়াল করলো। কোনো প্রকার সতর্কতা ছাড়াই এক হাতে টেনে নিল তাকে। দুহাত মুঠোয় পড়ে অদ্ভুত ভঙ্গিতে লাফাতে লাফাতে চক্কর কাটতে লাগলো। রোজা ভড়কে গেল সম্পূর্ণ। শিরায় শিরায় রক্ত, নিহাদ দেবের ভক্ত। নিহাদ, ইয়াহু! একটা ছাগল তুমি। ওরে 2 নম্বর বাচ্চা। থাপ্পড় দেবো কিন্তু। দাও, মেয়ে মানুষের থাপ্পড়ে ভিটামিন আছে। মাথা ঘুরছে রোজার, তবুও হাসির উৎকিরণ ঘটল ওর মাঝে। বহুদিন পর রোজার নিজের দাঁত চলে যাওয়ার পরেই প্রথম ওকে প্রাণ খুলে হাসতে লক্ষ্য করে অপলক চেয়ে রইল চারুলতা। আরও মানুষ স্থান ত্যাগের পায়তারা এড়িয়ে আসমানে এগোলো। স্পিকার বন্ধ করে দিল সহসাই। তাতে হঠাৎই নীরবতা ধারণ করলো সমগ্র জায়গা জুড়ে। নিহাদ রোজাকে ছেড়ে কটমট করে তাকালো। এসে গেছে আমার আনন্দ বাড়ি চাপা দিতে। আসমান এক নজর তাকালো, বিড়বিড় করলো, লাউড মিউজিক ছোট বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর নয়। কি করব, কাজ ছিল তো। ভ্রুক্ষেপ না করে কাউচ থেকে রুহিকে কোলে তুলে সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরের দিকে চলে গেল আসমান। সেই দিকে এক দৃষ্টে তাকে রোজা চারুলতার দিকে ফিরল। নিহাদের ঘুরানটি খেয়ে ঘেমেছে ভীষণ। ওনার খুঁটে মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করলো, রুহি এখানে? ওর বাবা মা একটা ইমার্জেন্সিতে বাইরে গিয়েছে কয়েক ঘন্টার জন্য, আমাদের দিয়েছে একটু সমালোচনার জন্য। ও, এমন বাদন নাচ দেখানো হবে, আগে জানলে অবশ্যই নিজেদের বাচ্চাদেরকে রেখে যেত কিনা সন্দেহ। সঙ্গে সঙ্গে চেতে উঠল নিহাদ, কোমরে হাত গুজে বলল, এই পেতনি, তুমি যে লম্বা লম্বা চুল এলিয়ে সন্ধ্যা রাতে ব্যালকনিতে হাড্ডিসার পা ঝুলিয়ে বসে থাকো, আমি কি কোনোদিন বলেছি তোমাকে তেঁতুল গাছের শাকচুনি লাগে? কি বললে তুমি? আমি শাকচুন্নি না তো কি, নিজেকে মিস ইউনিভার্স মনে করো? দেখলে তো মনে হয় বায়োলজি ল্যাবের বক্সে বন্দি মানবদেহের কঙ্কালতন্ত্র। আর তুমি কি, গরিবের বডিগার্ড সালমান খান? ডোন্ট আন্ডারএস্টিমেট, আই অনলি সার্ভ গুরুদেব। মাথায় হাত ঠেকালো রোজা, নির্গত হলো দীর্ঘশ্বাস।
সামনে ভারত পাকিস্তানের বর্ডারের মৌখিক লড়াই অব্যাহত রইল। আপন মনে হাসল সে। ওর মনটা কিছুটা হলেও হালকা অনুভূত হচ্ছে। ৮ ঘন্টা পর নিজের রুম থেকে ফ্রেশ হয়ে বেরোল রোজা। রুহিকে নিয়ে আসমা নিজের কক্ষে গিয়েছে, প্রয়োজন নেই, তবুও অনুসরণ করলো সেই পথ। কেন কে জানে। এই ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করবে কি? ওই যে জিপ গাড়িতে কি করেছে সে, জবাব দেবে কি? ভালো কিছু নিশ্চয়ই করেনি, কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হবে? কথা বলা প্রয়োজন। ধীর পায়ে সিঁড়ি বেয়ে কিছুক্ষণের মাঝেই নিজেকে আসমানের রুমে আবিষ্কার করলো রোজা। দরজা খোলাই, ভেতরে বিছানার উপর রুহি, সামনে উপর হয়ে আছে আসমান। বাইরের পোশাক বদলেছে, টি শার্ট আর ট্রাউজার পরিধানে, তবে মাস্ক সরায়নি। রুহির হাতে সেই কালো টেডি বিয়ারটি, যেটা শুধুমাত্র স্পর্শ করার কারণেই রোজার উপর ক্ষেপে গিয়েছিল আসমান, কিন্তু রুহিকে খেলতে দিয়েছে। বাচ্চাদের প্রতি এতটাই দুর্বল কি ওর হৃদয়? রোজার উপস্থিতি অনুভব করলেও আসমান বর্তমানে নিজের সবটুকু মনোযোগ কেন্দ্রীভূত করে রেখেছে রুহির উপর। ছোট্ট শরীরে জড়ানো গোলাপ রাঙা ফ্রক, মাথার চুলগুলো দুই পাশে দুই তাল গাছের মতন ঝুঁটি বাঁধা, ঠোঁট জুড়ে হাসি, ফোলা গালে সহজাত লালিমা। টেডি বিয়ার জড়িয়ে ধরে নাড়ছে আর উৎসুক নয়নে আসমানকে দেখছে। আসমান আঙুল নাড়লেই খেলার ভঙ্গিতে খিলখিল করে হাসির ঝংকার তুলছে। এ যেন অমৃত সুধা। বিছানায় একপাশে বসল রোজা নীরবে। আসমান রুহিকে কোলে তুলে নিয়েছে। এদিক সেদিক দুলিয়ে দোলনার প্রক্রিয়ায় রুহির হাসি বিস্তৃতি হয়েছে। আসমানের চুল আঁকড়ে ধরে টানছে, ব্যথা পাওয়ার অভিনয় করছে ওর ভুক্তভোগী। দৃশ্যটি অদ্ভুত নয়, বরং ভীষণ মনোমুগ্ধকর ঠেকছে। নিজের হৃদয়ে আবেগের উৎকীর্ণ অনুভব করছে রোজা। প্রচলিত দৃষ্টিতে অবলোকন করে যাচ্ছে, মস্তিষ্কে মুদ্রিত করে নিচ্ছে ভালো লাগার আবেশ ছড়ানো দৃষ্টিতে। বিছানায় গড়াগড়ি দিয়ে টেডি বিয়ার নিয়ে রুহিকে খেলতে খেলতে হঠাৎ করে দেখে রোজা আনমনে প্রশ্ন ছুড়ল, এটা তুমি ওকে দিয়েছো? নিঃশব্দতা। রোজা দৃষ্টি তুলে আসমানের অবয়বে তাকালো। বিশেষ গুরুত্ব রয়েছে এই পুতুলের, তাই না? ঝুঁকলো আসমান। রুহি উল্টে গিয়েছে, সোজা হতে পারছে না। তাকে সোজা হতে সাহায্য করে ছুটে যাওয়া টেডিটি হাতে ধরিয়ে আপন মনে ওর কণ্ঠ প্রকাশ করল। আমার মেয়ে। সম্পূর্ণ বরফ হয়ে গেল। নিজের শ্রবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করতে না পেরে বিস্ফোরিত নয়নে চেয়ে থাকলো রোজা। আসমান তাকালো, নিজের জল জলে নিগুড়ো কালো দৃষ্টি মেলালো রোজার সনে। ওর কণ্ঠে প্রতিধ্বনিত হলো, পুতুলটা আমার মেয়ের। কখন হাতের আঙুলগুলো বিছানার চাদরে আঁকড়ে বসলো, রোজা টেরটুকু পেল না। কায়সার এম্পায়ার অফিস ভবনের নিচের বেসমেন্টে পাতাল কক্ষে বসে আছেন বাদশাহ কায়সার। ওনার ঠিক ডান পাশে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আকাশ। নিভু নিভু দৃষ্টি আবদ্ধ সম্মুখে রাখা কফিনের দিকে। গার্ডরা আশেপাশে অবস্থান করছে, সকলেরই নত মুখ। শুধুমাত্র মাথায় ব্যান্ডেজ বাঁধা একজন কাফিনের উল্টো পাশে মাটিতে হাঁটু গেড়ে বসে কাঁপছে আতঙ্ক এবং দুশ্চিন্তায়। বাদশাহ সুস্থির শীতল দৃষ্টি শরীরে কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতনই প্রবল। ইশারা করতেই কফিনটি কাছে টেনে আনা হলো। বাদশাহ একটুখানি ঝুঁকলেন। ওর বিশ্বাস্ত মাহিনের নিথর দেহ হিমায়িত, সম্পূর্ণ শরীর ধারণ করেছে ফ্যাকাশে বর্ণ, জিহ্বা বেরিয়ে রয়েছে, দৃষ্টিও আধ উন্মুক্ত। দেখতে ভীষণ বিভৎস লাগছে। এর চাইতেও বিভীষিকাময় ব্যাপার, ওর বুকের উপর ধারালো অস্ত্র দিয়ে খোদাই করা হয়েছে ইংরেজি অক্ষর এ। অক্ষরটির চারিপাশে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে রয়েছে। দৃষ্টিতে দৃষ্টিপাত ঘটালেই শরীরের রোমকূপ জুড়ে শীতল শিহরণ খেলে যায়। এ যেন অশরীরীদের কার্যক্ষেত্র। নিজের দৃষ্টি সরিয়ে হাত মুষ্টিবদ্ধ করে অনুভূতি নিয়ন্ত্রণে আনলেন বাদশাহ। ক্রোধ, আতঙ্ক, দুশ্চিন্তা, ভীতি, সংশয়ের মিশ্রিত এক বিস্বাদ অনুভূতি
অনুভব করছেন তিনি। মাটিতে হাঁটু মুড়ে বসে থাকা লোকটি কম্পিত কণ্ঠে বলতে থাকলো, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।